সভ্যতার ক্রমবিকাশে মুসলিম মনীষীদের অবদান অবিস্মরণীয়। তাদের নতুন নতুন ধ্যান ধারণা ও গবেষণার ফলে যুগান্তকারী এক নতুন অধ্যায় রচিত হয়েছে। এছাড়া তাদের নতুন নতুন আবিষ্কার, যার সুফল আজও আমরা ভোগ করছি। বলতে গেলে মুসলিম মনীষীদের অবদানের ফলে গোটা বিশ্বের চেহারাই পাল্টে যায়। জন্ম হয় আধুনিক বিজ্ঞান ও আধুনিক যুগের। চতুর্থ থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত সময়কে ইউরোপের অন্ধকার যুগ বলা হয়। সপ্তম থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত মধ্যপ্রাচ্যে মুসলিমদের জ্ঞান বিজ্ঞান চর্চার সময়কে স্বর্ণযুগ বা ইসলামী স্বর্ণযুগ বলা হয়। কুরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় শিক্ষা ও জ্ঞান অর্জনের ওপর যথাযথ গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং জোর দেয়া হয়েছে। আর এই অনুপ্রেরণা ছিল তৎকালীন মুসলিমদের জ্ঞান অর্জন, বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও শিক্ষালাভের মূল চালিকা শক্তি, যার ফলে আরবীয়রা খুব দ্রুততম সময়ের মধ্যে জ্ঞান চর্চার মাধ্যমে সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং বৈজ্ঞানিকভাবে সমৃদ্ধি লাভ করে। মধ্যযুগে মুসলিমরা দেশ জয় করে বিশ্বজুড়ে শুধু ইসলাম প্রতিষ্ঠাই করেননি, তারা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, দর্শনের মতো জ্ঞান চর্চায় অবিস্মরণীয় অবদান রেখেছেন। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তাদের নিজস্ব ধ্যান ধারণা সভ্যতার বিকাশকে করেছে আরও গতিশীল। রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, কৃষি, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, ইতিহাস সর্বত্রই ছিল তাদের অগ্রণী পদচারণা। সে সময়ে বহু মুসলিম বিজ্ঞানীর নতুন নতুন আবিষ্কারের ফলে গবেষণায়ও আধুনিকীকরণ ঘটেছে। তাই বলা হয়, বিজ্ঞানের যে সকল প্রাপ্তিগুলোকে ইউরোপীয়দের কৃতিত্ব বলে দাবি করা হয়, তার অনেকটাই সে যুগের মুসলিমদের অবদান। আব্বাসীয় বংশের শাসন প্রতিষ্ঠা হওয়ার পর 741 থেকে 861 সাল পর্যন্ত বিজ্ঞান চর্চাকে যেভাবে উৎসাহ দেয়া হয়, তা আলেকজান্দ্রিয়ার সংগ্রহশালার আদি যুগের পর আর দেখা যায়নি। 928 থেকে 1031 সাল পর্যন্ত স্পেনের কর্ডোভাতে উমাইয়া খলিফাদের শাসনকাল এবং স্পেন ও মরক্কোয় তৎপরবর্তী ছোট ছোট আমিরদের শাসনকালেও বিজ্ঞানকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। এমনকি পরবর্তীতে মুসলিম সংস্কৃতির অবক্ষয়ের যুগেও উচ্চাভিলাষী শাসকরা বিজ্ঞানের পৃষ্ঠপোষণা করে গর্ববোধ করতেন। ইসলামী বিজ্ঞান চর্চার ধর্মনিরপেক্ষ ও বাণিজ্য নির্ভর পটভূমি মধ্যযুগের খ্রিস্টান দুনিয়ার বিজ্ঞান চর্চার পটভূমির থেকে স্বতন্ত্র ছিল, কেননা খ্রিস্টান দুনিয়ায় বিজ্ঞান চর্চা ছিল বহুলাংশে চার্চ দ্বারা নিয়ন্ত্রিত। আজকের দিনে দূরযাত্রার সহজ সমাধান উড়োজাহাজ। এই উড়োজাহাজের পেছনে রয়েছে অনেক গল্প। পাখি উঠতে দেখেই হয়তো মানুষ আকাশে ডানা মেলার স্বপ্ন বুনেছিল, হয়তো ইতিহাস লিপিবদ্ধ করতে শুরু করার আগেই মানুষ আকাশে ওড়ার চেষ্টা চালিয়েছিল। সে সময় জানার অবকাশ না থাকলেও মানুষের আকাশে ওড়ার চেষ্টা অনেক পুরাতন। ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি আকাশে ওড়ার চেষ্টা করেছেন। গ্রিক উপকথায় ইকারাসের আকাশে ওড়ার কাহিনী আমাদের কম বেশি সবার জানা। পিতার নিষেধ সত্ত্বেও ইকারাস উড়তে উড়তে সূর্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তাপে তার মোমের পাখনা গলে যাওয়ায় সমুদ্রে পড়ে তলিয়ে যান ইকারাস। ডানা নিয়ে মানুষের আকাশে ওড়ার এমন বহু উপকথা রয়েছে ইতিহাসে। ঘড়ি সর্বপ্রথম কে তৈরি করেছিলেন সেটি নিশ্চিতভাবে জানা না গেলেও আজ হতে 2 থেকে 3 হাজার বছর পূর্বে চীন ও মালয় দ্বীপপুঞ্জে ঘুড়ি ওড়ানোর চল ছিল বলে জানা যায়। ঘুড়ি ওড়ানো সম্পর্কে সবচেয়ে পুরনো যে লিখিত বর্ণনা পাওয়া যায় তা হল হান রাজবংশের সেনাপতি হান সিনকে নিয়ে। বলা হয় 200 খ্রিস্টপূর্বাব্দে চীন দেশের এই সেনাপতি প্রথম ঘুড়ি তৈরি করেন, আর এর কারণ ছিল তিনি এক দুর্গ আক্রমণকালে প্রতিপক্ষের তীরন্দাজদের কারণে তার সৈনিকরা কাছে ঘেঁষতে পারছিল না। হানসিন সিদ্ধান্ত নিলেন যে তিনি সুড়ঙ্গ কেটে মাটির নিচ দিয়ে দুর্গে প্রবেশ করবেন, আর এই পরিকল্পনা বাস্তবায়ন করতেই তিনি সৈন্যদলের অবস্থান থেকে দুর্গের দূরত্ব পরিমাপ করেছিলেন ঘুড়ি উড়িয়ে। তবে এর বিপরীতে অন্য মত প্রচলিত আছে। সেটি হচ্ছে 400 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের টেরাস্টাস শহরে আর্কিটাস নামে এক ভদ্রলোক প্রথম ঘুড়ি তৈরি করেন। আবার কারো কারো মতে প্রাচীনকালের ছুনছিউ আমলের প্রায় 2800 বছর আগে একজন দার্শনিক মৌছু 3 বছর সময় ধরে কাঠ দিয়ে একটি ঘুড়ি তৈরি করেছিলেন, আর সেই ঘুড়ি হলো বিশ্বের সবচেয়ে পুরনো ঘুড়ি। কিন্তু মানব ইতিহাসে প্রথম উদ্ভাবিত উড়োজাহাজ নিয়ে সফলভাবে আকাশে ওড়ার স্বীকৃতি রাইট ভাইদের, যারা 1903 সালে প্রথম আকাশে ওড়েন এবং সফলভাবে অবতরণ করেন। কিন্তু তাদের 1000 বছর পূর্বেই ইতিহাসে প্রথম সফলভাবে আকাশে ডানা মেলেছিলেন মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস। তিনি ভারী কোনো যন্ত্র নিয়ে আকাশে ওড়া প্রথম মানুষ এবং তাকে আকাশে ওড়ার পথ প্রদর্শকও বলা হয়।
আব্বাস ইবনে ফিরনাস ছিলেন নবম শতাব্দীতে উমাইয়া খিলাফতের সময় বারবার বংশোদ্ভূত স্পেনের আন্দালুসীয় পলিম্যাথ বা বহু শাস্ত্র বিশারদ। একাধারে ছিলেন আবিষ্কারক, প্রকৌশলী, উড্ডয়ন বিশারদ, চিকিৎসক, আরবি সাহিত্যের কবি এবং আন্দালুসীয় সুরকার, পদার্থবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী। তার আসল নাম আব্বাস আবু আল কাসিম ইবনে ফিরনাস ইবনে ইরদাস আল তাকুরিনি। ল্যাটিন ভাষায় তিনি আর্মেন ফার্মার নামেও পরিচিত। তার জন্ম 810 খ্রিস্টাব্দে তৎকালীন মুসলিম জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র স্পেনের রোন্ডায়। বর্তমানে রোন্ডা স্পেনের একটি পর্যটন শহর। বলা হয় তিনি ইরাকে কিছু সময় ব্যয় করেন, এরপর জ্ঞান অর্জনের জন্য রোন্ডা থেকে কর্ডোভায় গমন করেন। তখন বাগদাদের বায়তুল হিকমা ছিল মুসলিম জ্ঞান পিপাসুদের তীর্থস্থান। তিনি সেখানে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন ও ফিরে এসে কর্ডোবায় বসবাস শুরু করেন। আব্বাস ইবনে ফিরনাস প্রথম মানুষ যিনি একজোড়া পাখা নিয়ে আকাশে উড়েছিলেন, প্রথম মানব বহনকারী গ্লাইডার তৈরি করেছিলেন এবং দুটি সফলভাবে ওড়ার চেষ্টা করেছিলেন। উড্ডয়নের প্রচেষ্টার জন্য তিনি সমাধিক পরিচিত। তাকে বলা হয় বিমান এবং বিমানের পিতা। 852 খ্রিস্টাব্দে ইবনে ফিরনাস আকাশে ওড়ার জন্য সর্বপ্রথম স্পেনের কর্ডোবার একটি মসজিদের মিনার থেকে লাফ দেন। এর আগে তিনি নিজেকে পালকে আবৃত করে নেন এবং শরীরে একজোড়া পাখা যুক্ত করেন। কয়েক মুহূর্তের জন্য উঠতে সক্ষম হলেও মাটিতে পড়ে গিয়ে কোমর ও পিঠে গুরুতর আঘাত পান। কারো কারো মতে সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও উঠতে গিয়ে পড়ে কোমর ভেঙে ফেলেছিলেন। তবে তার পরিহিত পোশাক নিচের দিকে তার পতনের গতি কমিয়ে দেওয়ায় তিনি খুব বেশি আঘাত পাননি। এই ঘটনার পর উড্ডয়ন যন্ত্রটিকে উন্নয়নে ইবনে ফিরনাস মনোযোগ দেন। সুস্থ হয়ে দীর্ঘ 23 বছর পর তিনি আবারও আকাশে ওড়ার প্রচেষ্টা চালান। ধারণা করা হয় এ সময় তার বয়স হয়েছিল 65 বছর। দ্বিতীয়বার উড়ার সময় তিনি তার উদ্ভাবিত উড্ডয়ন যন্ত্রে কাঠ, পালক ও রেশমের কাপড় ব্যবহার করে পাখা তৈরি করেন। কর্ডোবা থেকে অনেক মানুষ তার আকাশে ওড়া দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। ইবনে ফিরনাস তাদের উদ্দেশ্যে বলেছিলেন ওড়ার পর সব ঠিকঠাক থাকলে তিনি ঠিকই একই স্থানে আবার ফিরে আসবেন। পরে স্পেনের কর্ডোভার নিকটবর্তী রুসাফা এলাকায় জাবাল আল আরুস পর্বতের চূড়া থেকে ঝাঁপ দেন এবং বেশ কিছু সময় উঠতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের মতে উড্ডয়নের যন্ত্র সফলভাবেই কাজ করে এবং তিনি তার যন্ত্রের সাহায্যে প্রায় 10 মিনিট উঠতে পেরেছিলেন। কিন্তু সফলভাবে উড়লেও তিনি একটু ভুল করেছিলেন। অবতরণ করার সময় গতি নিয়ন্ত্রণ করতে পারেননি এবং প্রবল গতিতে নামতে গিয়ে ভূপৃষ্ঠের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন, যার ফলে তিনি আবারও গুরুতর আহত হন। অসুস্থ অবস্থায় ইবনে ফিরনাস তার নকশায় ঠিক কী ভুল ছিল তা শনাক্তকরণের প্রচেষ্টা চালান। তিনি বুঝতে পেরেছিলেন তার নকশায় অবতরণের সময় গতি কমানোর কোনো যান্ত্রিক পদ্ধতি সংযুক্ত ছিল না, অর্থাৎ পাখি অবতরণের সময় লেজ এবং ডানাগুলোকে সমন্বিতভাবে কর্মক্ষম রাখে, যার মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করে। কিন্তু তিনি তার যন্ত্রে গতি কমানোর জন্য সেরকম কোনো লেজ বা বিকল্প পদ্ধতি রাখেননি। এরপর তিনি তার এই গবেষণা লিপিবদ্ধ করেন। তার এই গবেষণায় পরবর্তীতে অনির্থপ্টার বানানোর পথ দেখিয়েছিল। অনির্থপ্টার হচ্ছে সেই আকাশযান যেটি পাখির মতো ডানা ঝাপটে আকাশে ভেসে থাকে। বিংশ শতাব্দীর শেষ দিকে এভিয়েশন ইঞ্জিনিয়ারদের জন্য বিমানের ইঞ্জিন তৈরিতেও ইবনে ফিরনাসের গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফিরনাসের উড্ডয়ন প্রসঙ্গে মন্তব্য পাওয়া যায় তার সমসাময়িক কর্ডোভার আমির প্রথম মুহাম্মদ রাজকবি মুমিন ইবনে সাইদের কবিতায়। ইবনে সাইদ ফিরনাস সম্পর্কে কবিতায় লিখেন, তিনি ফিনিক্সের চেয়ে দ্রুত উড়েন যখন তিনি শকুনের পালকে আবৃত হন। এছাড়া বেশ কিছু সূত্রে ইবনে ফিরনাসের উড্ডয়ন প্রচেষ্টা বর্ণিত হলেও তার উড্ডয়ন প্রচেষ্টার বিস্তারিত পাওয়া যায় ঐতিহাসিক আল মাকারির লেখায়। তবে আল মাকারি ইবনে ফিরনাসের সমসাময়িক ছিলেন না। তিনি ফিরনাসের বিষয় লেখেন প্রায় 750 বছর পর। আল মাকারি উল্লেখ করেন তিনি তার শরীরকে পালক দ্বারা আবৃত করেন এবং তার শরীরে কয়েকটি পাখা যোগ করেন, তারপর শূন্যে ভেসে পড়েন। যারা তার এই উড্ডয়ন প্রত্যক্ষ করেছেন তাদের লেখনীতে পাওয়া যায় তিনি পাখার মাধ্যমে উল্লেখযোগ্য দূরত্ব অতিক্রম করেন এবং যেখান থেকে উড্ডয়ন শুরু করেছিলেন সেখানেই আবার ফিরে আসেন, কিন্তু সফলভাবে অবতরণ করতে ব্যর্থ হন। এ সময় তিনি গুরুতর আহত হন। তবে ইবনে ফিরনাসের উড্ডয়ন প্রচেষ্টায় সফলতার বিষয়ে প্রায় সব ঐতিহাসিকই একমত।
বলা হয় দ্বিতীয়বার আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তিনি প্রায় ১২ বছর বেঁচে ছিলেন, কিন্তু তার পক্ষে আর আকাশে ওড়া সম্ভব হয়নি, কারণ তিনি আর আগের মতো সুস্থ হয়ে উঠতে পারেননি। ৮৯০ থেকে ৮৯৫ সালের মধ্যবর্তী কোনো এক সময়ে আব্বাস ইবনে ফিরনাস ইন্তেকাল করেন। অনেক ইতিহাসবিদ বলেন ক্র্যাশ ল্যান্ডিংয়ের সেই আঘাতের কারণেই তার মৃত্যু হয়। ইবনে ফিরনাস মানুষের উড্ডয়নের ইতিহাসে কিংবা আকাশে ওড়ার পেছনে মানুষের যে প্রচেষ্টা, তার একজন সফল স্বপ্নদ্রষ্টা হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তার উড্ডয়ন প্রচেষ্টা সম্পর্কে ঐতিহাসিক ফিলিপ কে হিট্রি তার হিস্ট্রি অব আরব গ্রন্থে মন্তব্য করেন, ইবনে ফিরনাসই প্রথম ব্যক্তি যিনি আকাশে ওড়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন বৈজ্ঞানিকভাবে। তার প্রচেষ্টাকে বলা যায় আধুনিক উড়োজাহাজ আবিষ্কারের প্রথম ধাপ। মানুষকে ডানা মেলে ওড়ার স্বপ্ন দেখানো ইবনে ফিরনাস তাই ইতিহাসে অমর হয়ে আছেন। সম্ভবত ইবনে ফিরনাসের দ্বারা অনুপ্রাণিত হয়েই পরের শতকে ওড়ার চেষ্টা করেছিলেন আল জোহরি। ১০০৭ খ্রিস্টাব্দে আল জোহরি তুর্কিস্তানের উলু মসজিদের ১০০২ ফুট উঁচু মিনার হতে ঝাঁপিয়ে পড়ে ওড়ার চেষ্টা করেন, কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর পশ্চিমে একাদশ শতকে ইংল্যান্ডের ইলমার অব মালমেসবুরি প্রায় ১০০০ ফুট উঁচু থেকে গ্লাইডিংয়ের মাধ্যমে ওড়ার প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি আংশিক সফলতা পেলেও দুর্ঘটনায় গুরুতর আহত হন। বলা হয় যে তিনি ইবনে ফিরনাসের গ্লাইডারে ওড়ার চেষ্টায় অনুপ্রাণিত হয়েছিলেন। ৬০০ বছর পর আব্বাস ইবনে ফিরনাসের উদ্ভাবিত উড্ডয়ন যন্ত্র থেকে অনুপ্রাণিত হয়ে বিখ্যাত ইতালিয়ান শিল্পী লিওনার্দো ভিঞ্চি হাওয়াই জাহাজের নকশা এঁকেছিলেন, যদিও জীবদ্দশায় ভিঞ্চি কখনও সে যন্ত্রের পরীক্ষামূলক ব্যবহার করেননি। ১৬৩০ খ্রিস্টাব্দে ওসমানীয় শাসনামলে আহমেদ সেলেবি ইস্তাম্বুলের গালাটা টাওয়ার হতে গ্লাইডিং করে বসফরাস পাড়ি দিয়েছিলেন বলে জানা যায়। আহমেদ সেলেবির সাফল্যে অনুপ্রাণিত হয়ে তার ৩ বছর পর ১৬৩৩ খ্রিস্টাব্দে আহমেদ সেলেবির ভাই লাগারি হাসান সেলেবি গান পাউডার দিয়ে রকেট বানিয়ে তোপকাপি প্রাসাদের নিকটে সফলভাবে আকাশের দিকে প্রায় ৩ মিটার উপরে উঠে যান। তার রকেটের জ্বালানি শেষ হয়ে গেলে তিনি এখনকার প্যারাসুটের মতো পাখার মাধ্যমে ধীরে ধীরে বসফরাসের পানিতে নেমে আসেন। ১৭৮৩ খ্রিস্টাব্দে মন্ট গোলফায়ার ভ্রাতৃদ্বয় বেলুনের সাহায্যে সফলভাবে ফ্লাইট পরিচালনা করেছিলেন। ১৮০০ সালের দিকে স্যার জর্জ কেলি প্রথম পাখির মতো ঝাপটানো ডানার বদলে স্থির ডানার কথা বলেছিলেন। বাতাসের চেয়ে ভারী বস্তু কি কি অবস্থায় বাতাসে ভাসতে পারে তার বৈজ্ঞানিক শর্তাবলী তিনি প্রথম খুঁটিয়ে দেখেন। অ্যারোডাইনামিক্স বা বায়ুগতিবিদ্যার জন্ম তার হাতেই। আর ১৮৫২ সালে হেনরি গিফার্ড তার উদ্ভাবিত এয়ারশিপে করে পাক্কা ২৭ কিলোমিটার পাড়ি দেন। বাষ্পশক্তিতে চলত তার জাহাজের প্রোপেলার। তাছাড়া যার কথা না বললেই নয়, তিনি অটো লিলিয়েনথাল, আধুনিক উড়োজাহাজ উদ্ভাবনের অন্যতম স্বপ্নদ্রষ্টা। ১৯বিংশ শতাব্দীতে এই অটো লিলিয়েনথালের আকাশে ওড়ার প্রাণবন্তকর প্রচেষ্টা ও তার গবেষণালব্ধ ফল পরবর্তীতে রাইট ভ্রাতৃদ্বয়কে উদ্বুদ্ধ করেছিল উড়োজাহাজ উদ্ভাবনের জন্য। লিলিয়েনথাল তার উদ্ভাবিত গ্লাইডারের ওড়ার সময় দুর্ঘটনায় মারা যান ৮৯৬ সালে। যদিও রাইট ভ্রাতৃদ্বয়কেই প্রথম যন্ত্রচালিত উড়োজাহাজ উদ্ভাবনের কৃতিত্ব দেয়া হয়, কিন্তু তার আগেও অনেকেই এই লক্ষ্য অর্জনের কাছাকাছি গিয়েছিলেন। এমনকি ১৯০১ সালে গুস্তাভ হোয়াইটহেড এবং ১৯০২ সালে রিচার্ড পিয়ার্স উড়োজাহাজ উদ্ভাবনের সফল হয়েছিলেন বলেও মেনে নেন অনেকে। ১৯০৩ সালেই রাইট ভ্রাতৃদ্বয়ের কয়েক মাস আগে যন্ত্রচালিত উড্ডয়ন যন্ত্রের উদ্ভাবনের দাবি করেন জার্মান উদ্ভাবক কার্ল জথ। যাই হোক, ১৭০০ সাল থেকে ১৯০৩ সাল পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তি বিভিন্নভাবে চেষ্টা করেছেন আকাশে ওড়ার। তাদের প্রায় অনেকের প্রচেষ্টাই ইতিহাসে সমুজ্জ্বল। তবে আকাশে ওড়া ছাড়াও ইবনে ফিরনাস বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে গবেষণা করতেন। তিনি পানির শক্তি চালিত আল মাকাতা নামক জলঘড়ি উদ্ভাবন করেছিলেন, যাতে পানির মাধ্যমে সময় দেখা যেত। স্ফটিক ও বালি সংমিশ্রণে উচ্চমানের স্বচ্ছ গ্লাস তৈরির প্রচেষ্টা চালান এবং এ দুটি বিষয়েও ছিল তার গবেষণা। সেই সাথে স্বচ্ছ কাচ নির্মাণের জন্য যন্ত্রের নকশাও প্রণয়ন করেন। বলা হয় বিখ্যাত আন্দালুসিয়ান কাচ, যা পৃথিবীর স্বচ্ছ কাচ যা এখনও ব্যবহৃত হয়, সেই কাচ তৈরির কৃতিত্ব এই বিজ্ঞানীর। ক্ষীণদৃষ্টি শক্তির মানুষদের জন্য যে চশমা ব্যবহৃত হয়, সেই কাচ আবিষ্কারের পেছনেও রয়েছে এই বিজ্ঞানীর দীর্ঘ গবেষণা।
তিনি জ্যোতির্বিজ্ঞানের জন্য প্ল্যানিস্ফিয়ার নামক যন্ত্র আবিষ্কার করেন, যা মহাকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধির পরিমাপ করার যন্ত্র হিসেবে পরিচিত। এছাড়াও তিনি চোখে দেখার অসুবিধা দূর করার জন্য লেন্স প্রস্তুত করেন। জ্যোতির্বিজ্ঞান চর্চায় আগ্রহ থেকেই তিনি একটি যান্ত্রিক সৌরজগতের মডেল তৈরি করেন, যেখানে সকল গ্রহ উপগ্রহ স্বয়ংক্রিয়ভাবে ঘূর্ণায়মান ছিল। নিজের বাড়ির একটি কক্ষে নক্ষত্র, মেঘ, বজ্র, আলোকপাত এসব দেখার ব্যবস্থা করেন, যা তার ভূগর্ভস্থ গবেষণাগারে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে করা হয়েছিল। পিকে হিট্রি তার হিস্ট্রি অফ আরব গ্রন্থে লিখেন, আবু আল কাসিম জাহরাবির পর স্পেনের প্রাচ্যে সঙ্গীতের জনপ্রিয় করার পেছনে ইবনে ফিনাসের অনবদ্য ভূমিকা ছিল। তার উদ্ভাবনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথর থেকে গ্লাস তৈরি। তিনি একটি সৌর মডেলও তৈরি করেছিলেন, যেখানে নক্ষত্র, মেঘ, এমনকি বজ্রপাতের অবস্থাও দেখানো হয়েছিল। তার আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো পাথরের স্ফটিকের কাটার প্রক্রিয়া। স্পেনের মাইনের পাথর কাটা সম্ভব না হওয়ায় দেশটি তখন মিশরের উপর নির্ভরশীল ছিল, কিন্তু ইবনে ফিনাসের এই উদ্ভাবনীর ফলে স্পেন এই নির্ভরশীলতা থেকে রেহাই পায়। এছাড়া তিনি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অসংখ্য বই রচনা করেছেন এবং জিরাব প্রতিষ্ঠিত কর্ডোভার সঙ্গীত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবেও নিযুক্ত ছিলেন। আকাশে ওড়ার এই স্বপ্নদোষটাকে স্মরণীয় করে রাখতে চাঁদের গহ্বরটিকে ইবনে ফিরনাসের নামে নামকরণ করা হয়েছে। 2013 সালে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েলস ইবনে ফিরনাসের নামে তাদের একটি গাড়ির সংস্করণ বের করে, যার নাম দেয় ইবনে ফিরনাস মোটিভ। স্পেনের কর্ডোভায় ইবনে ফিরনাস সেতু, বাগদাদে ইবনে ফিরনাসের ভাস্কর্য ও দুবাইয়ে এই মহামানবের রেপ্লিকা রয়েছে। এহসানুল হক শাওন, সময় সংবাদ।